বিশেষ করে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে আমি প্রায়ই বলতাম যে ঢাকা শহরের প্রশিক্ষণ বিমান, তারপরে ১৬ই ডিসেম্বরের মহড়া, এ ধরনের প্রচুর পরিমাণে বিমান ওড়ে। এত ঘনবসতি, এত বিল্ডিং, এত মানুষ, অথচ এর ভেতরে ঘুরে বেড়ায়। ১৬ই ডিসেম্বরটা একটু ভিন্ন, সেটা হলো যে মানুষকে দেখায়, কুচকাওয়াজ করে। প্রধানমন্ত্রী হয়তো বসে থাকে আর কিছু যুদ্ধ বিমান উল্টা পাল্টা করে দেখায়। আরো এরকম অনেক ঘটনা ঘটে। গুলশানে যে বাসায়, সেই বাসায় আমি দেখতেছি যে একেবারে ছাদের উপর দিয়ে যেত। মানে এমনভাবে বাড়িটা যে এরোপ্লেন যখনই একটা নির্দিষ্ট জায়গায় যেত, দেখতাম ওই বাসার উপর দিয়ে যেত এবং বিকট আওয়াজ হতো এবং কয় মিনিট পর পরই যেত। কিন্তু এই যে যুদ্ধ বিমানটা, এই যুদ্ধ বিমানের একটা বড় বিষয়টা হলো যে কোনো প্রকারে যদি ত্রুটি হয়, সেক্ষেত্রে সেটা আর ঠিক করা যায় না। আর সাধারণ বিমানগুলোকে কিন্তু অনেকটা মডিফাই করতে পারে পাইলটরা। তো এই যে বিমান, যে বিমান কোনোভাবেই পরিবর্তন করা যায় না একটা যান্ত্রিক ত্রুটি থাকলে, এরকম একটা ভয়াবহ বিমানে একজন মাত্র পাইলট তৌকীর, সে প্রশিক্ষণের একটা শেষ পর্যায়ে ছিল। অনেক উচ্ছ্বাস, অনেক মজা তাদের ফ্যামিলিতে যে এত বড় একটা বড় কাজ পাইলট তৌকির করতে যাচ্ছে। কিন্তু এর বিনিময়ে দেখেন কত কি ঘটে গেল। আবার এই যে পাইলট, সে পাইলটটা কি করলো? শেষের দিকে এমন হতে পারে যে যুদ্ধবিমান এটাকে আর সংশোধন করা যাবে না, যে কারণে সে ইজেক্ট করেছে। এমনকি কন্ট্রোল রুম থেকেও শোনা যাচ্ছে যে বলা হয়েছে যে কিছু করার নাই, সে যেন ইজেক্ট করে প্যারাসুট দিয়ে। সেক্ষেত্রে ইজেক্টও করেছে, হয়তো একটু বেশি দেরি হয়েছে। তারপরে আমরা দেখেছি যে একটা টিনের যে ছাদ, সেখানে পড়ে ভেতরে চলে গেছে এবং ঘরটা তালাবদ্ধ হওয়ার কারণে অনেক পরে তাকে উদ্ধার করা হয়। অস্বাভাবিক মৃত্যুই বলা যায় যে প্যারাসুট দিয়ে এসে নেমেছে, সে টিনের উপরে পড়েছে, সেখানে থেকে মানে মারা যাওয়ার চান্স একটু কম ছিল। হতে পারে যে প্যারাসুটটা ভালো কাজ করেনি, শেষের দিকে থতমত এটা সেটার কারণে ধপ করে অনেক উঁচু থেকেই হয়তো টিনের উপর পড়েছে, যে কারণে টিন ভেঙে ভিতরে চলে গেছে। হতে পারে। কিন্তু সবথেকে বড় যে বিষয়টা সেটা হলো যে আমি একটা সাধারণ মানুষ, ইউনিভার্সিটিতে পড়ানোর সময় এতবার বলেছি ছেলেমেয়েদের কথা প্রসঙ্গে ক্লাসরুমে যে এই ঢাকা শহরে কেন এইসব বিমান উড়বে? তো বাইরে উঠতে হবে। কারণ কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে